নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন মনোজ জাকলাদার রচিত ছোট গল্প সুমিত্রার স্পর্শ। তখনও সন্ধে নামেনি। বাতাস সামান্য ফোকর দিয়ে জানালা গায়ে গায়ে লাগছে সুশান্তর। ঘুম পাচ্ছে ওর। শিরা উপশিরা বেয়ে শৈশবের স্মৃতির দিকে এগোই। সেই মাঠের ঘাসগুলো চোখের সামনে ফুটে ওঠে। চমকে যাই। সে কি ক্রমশ ব্রাত্য হয়ে উঠবে? VRS নেবে তেমন ইচ্ছে ছিল না। অজিত সেদিন এমন অসম্মান করে উঠল যে মাথাটা গরম হয়ে গেল। ইউনিয়নের মিটিংয়ে যাবেন না, মিছিল মিটিংয়ে যাবেন না, ঘরে বসে সব পেয়ে যাচ্ছেন। বেকারদের লেলিয়ে দেব, দেখবেন আপনার পোস্টে 1000টা ছেলে নেচে গিয়ে কাজ করে যাবে। কোথাকার কথা কোথায় গড়াই। শান্ত সুশান্ত ঝেঁঝে উঠে বলে, একেবারে তোতা পাখিটি। নেতা বলেছেন তো উনিও বুলিটি মারছেন। সারাদিন বুলিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছ চাঁদ। তাই কবছর বিনা কাজে পয়সা পেঁদাচ্ছ, সে কি হিসেব করেছ? ওকে ওস্তাদের মতো দায়িত্ব জানাচ্ছ। বড় তত্ত্বকে জানিও না, নিজে একটু জেনে তারপর বলতে এসো। আপনাদের জানতে আমাদের বাকি নেই, মালিকের দালাল। কে কার দালাল এখানে সবাই জানে। অন্য কোলে বলে ওঠে, এই সুশান্তদা, কি হচ্ছে? ছাড়ুন তো। ধরেছি বা কবে, ছাড়ার কথাই বা ওঠে কি করে? আপনাদের মতো দালালদের টাইট করতে হয় কিভাবে তা আমরা জানি। কত টাইট করলে, টাইট করতে করতে তা সবই ডকে তুললে। অজিতকে টেনে নিয়ে যায় কয়েকজন। সুশান্তকে বলে, কি হবে তর্ক করে? এতে কি কোনো সমাধান হবে? একথা সুশান্ত যে জানে না তা নয়, অজিতও যে জানে না তা নয়। এভাবেই নিজেরা অবুঝ হয়ে যায়। মন কষাকষি, অসম্মান নিয়ে সহকর্মীদের সঙ্গে কাজ করে যেতে হয় সুশান্তকে। যাতায়াত দিনকে দিন যা ক্লান্তিকর হয়ে উঠছে। ভিড় ঠেলে ঠেলে এক এক সময় নিজের ব্যর্থতায় বড় কষ্ট পায় সুশান্ত। বাড়ি এসে বউ সুমিত্রার সঙ্গে তেমন কথাবার্তা বলে না। মেয়ে টুকাইয়ের দিকে তাকালেও বড় কষ্ট হয়। এরা জানে না তার স্বামী, তার বাবা বড় ব্যর্থ মানুষ, অসম্মানিত মানুষ। মালিকের চেয়ে বড় শত্রু হয়ে ওঠে তার সহকর্মী। তার আচার আচরণ, কাজ করতে ইচ্ছে করে না। তার পরদিন অফিসে যেতে ইচ্ছে করে না। রাতেই একটা সিদ্ধান্ত, আর সে অফিসে যাবে না। কাউকে ভয় নয়, কারোর কাছে পরাজয় নয়, এ তার নিজের কাছে পরাজয়। পরদিন গিয়ে VRS-এর জন্য একটা দরখাস্ত জমা দেয়। ভেবেছিল কেউ জানবে না। এমনিই একটা এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল। ও এর বিরুদ্ধে চলে গেছে, এটা আর গোপন রইল না। দুদিন পর আনন্দবাবু বলে, সুশান্তবাবু, এতে লাভ হবে আপনার। এই বয়সে রিটায়ার করে কি করবেন? সুশান্ত কোনো উত্তর দেয়নি। ধীরে ধীরে ডিপার্টমেন্টের সকলে জেনে গেল। অজিত বলে, সুশান্ত দায়ের বিরুদ্ধে লড়াই করছি, আপনারা যদি আমাদের সঙ্গে না থাকবেন তবে লড়ব কী করে? সুশান্ত কিছুই উত্তর করে না। অজিত নরম হয়ে বলে, সেদিনের কথাতে আপনি মনে কিছু করেছেন নাকি? তারপর হেসে বলে, আমরা তো আপনার ভাইয়ের মতো, দেখুন না কোথায় পিঠ ঠেকে গেছে। সুশান্তর একবার ইচ্ছে হচ্ছিল ওকে একবার বিশ্বের অর্থনীতি, বিজ্ঞান বিস্ফোরণ, ইতিহাস এবং এখানকার রাজনীতি নিয়ে 2-4 কথা শোনাই। কিন্তু অদ্ভুত ক্লান্তিতে ট্রেনের ভিড়ের কথা মনে পড়ল। ভিন রাজ্যের মানুষের ভিড়, তাদের কালচারের কথা মনে পড়ল। সে যেন আরও বেশি ক্লান্ত হয়ে পড়ে। বলে, অজিত, বহু বই আমার কেনা, ওসব বই আমার এখনো পড়া হয়নি। একটু পরকালের চর্চা করি। তারপর হেসে বলে, তুমি তো আবার পরকাল বিশ্বাস করো না। আরে তা নয়, আসলে কারোর জন্য তো কিছু করতে পারি না। আপনি বরং চিঠিটা ফিরিয়ে দিন। আগে তো VRS দিক, তারপর না হয় তোমার কথা ভাববো। দিলে আর ভাববেন কি করে? VRS পেয়ে যায় সুশান্ত, নিয়েও নেয়। ফেয়ারওয়েল দিতে চেয়েছিল ডিপার্টমেন্ট, তাও নেয়নি। হেসে বলে, তোমাদের থেকে বিদায় নিইনি, মাঝে মাঝে আসবো, বসবো, কাজ করে দেব। অ্যাকাউন্টস অফিসারের সঙ্গে সম্পর্কটা বেশ ভালো থাকায় কোনো তদ্বির তাকে করতে হয়নি। নীরেন্দ্রবাবুই শুধু একটা যা উপহার দিয়েছিলেন, রাসেলের কনকোয়েন্ট ফর হ্যাপিনেস।
বড় আনন্দ পেয়েছিল সুশান্ত। ভাবে, কত লড়াই করে এই চাকরি, ছোটবেলা থেকে প্রতিদিন পড়াশোনা, বাবা মার ধমক, স্কুল ডিঙিয়ে কলেজ, কলেজ ডিঙিয়ে ইউনিভার্সিটি, কত পরীক্ষা, কত ইন্টারভিউ। পড়াশোনায় ভালোই ছিল সুশান্ত, আজ কত সহজেই না চাকরিটা ছেড়ে দিল, বা ছেড়ে দিতে বাধ্য হলো। এক ব্যর্থতার গহ্বর থেকে আরেক ব্যর্থতায় ঢোকে। সবুজ ঘাসে পড়ন্ত বিকেলের আলোয় বল নিয়ে এগোচ্ছে। কত পা, কত চেনা পা। এ পাটা সুখদেবের, ওটা তরুণের, ওটা অভিজিতের। বল বড় বড় প্রিয় বল। পায়ের ফাঁক দিয়ে বলটা সে কাটিয়ে নিচ্ছে, আর ওই রোদ ক্রমশ হারিয়ে যাচ্ছে। ধরে রাখতে চাই। কে যেন পেছন থেকে বলে, ওভার ওভার, খেলা ওভার। সুশান্ত বলটা দেয়। বলটা সে শট মেরে দেয়। যেদিকে যায় যাক, সে শুধু সবুজ ঘাসের ওপর সূর্যের শেষ রশ্মির দিকে চোখ রেখে দাঁড়িয়ে পড়ে। সুশান্ত ভাবে, কাল থেকে কি আবার মাঠে যাবে? কাদের সঙ্গে সে খেলবে? চোখ বুঝল সুশান্ত, খেলা শেষ। 2। কত বয়স হলো সুশান্তর? মায়ের কাছে শুনেছিল ভীষণ দাঙ্গা শুরু হয়েছিল। হিন্দু মুসলমান দেশ ছেড়ে সব রেখে চলে এসেছিল। বাবা বলেছিল 1946। যখন সে বড় হয়েছে তখন থেকেই সে সময়ের ইতিহাস তার জানার বড় ইচ্ছে। এই 2001 সালে এই 54 বছর বয়সে ইতিহাস জানা হয়নি। আসলে কেউই প্রকৃত ইতিহাসটা জানায়নি। ইদানিং প্রকৃত ইতিহাস না জানানোর অদ্ভুত এক প্রতিযোগিতা শুরু হয়েছে। সুশান্ত জানে সে প্রকৃত ইতিহাস জানতেও পারবে না, আর সেই অন্বেষণও সে করবে না। একবার ভাবে করবে, কিন্তু এত পরিশ্রম করে এরকম কুৎসিত জেনে কি করবে? আর জানলেও সে যখন অপরকে বলবে সে বিশ্বাসও করবে না। সর্বত্রই এক মজার চরিত্র। সবাই কেমন সত্যকে আড়াল করে বা দূরে রেখে মিথ্যেকে নিয়ে জটিলতা তৈরি করে, গুরুত্ব বাড়ায়। চারপাশে এত মিথ্যের ভেতর নিজেকে বাঁচিয়ে রাখবে কি করে? সুমিত্রা এসে বলে, সারাদিন বসে বসে কি ভাবো বলো তো? তোমার কথা, টুকাইয়ের কথা, যত সব আজগুবি কথা। সমর্থ পুরুষ মানুষ বাড়িতে বসে কাটালে বাড়িটাই কেমন অর্থর্ব হয়ে পড়ে। কেন, তোমার কোন কাজটা থেমে আছে শুনি? পাড়ার সবাই তো বলছে তোমার চাকরি গেছে। তা তো সত্যি, ছাড়িয়ে দিত, আগে ছেড়ে দিলাম। হেসে বলে, সত্যি তাই, বাড়তি লোক হয়ে গেছি, এটা তো অপরাধ। ওদের অনেক লোকসান হচ্ছে, ভিআরএস নিয়ে ওদের অনেক পয়সা বাঁচিয়ে দিলাম। তারপর আরেকটু হেসে বলে, আসলে ওরা কেউই বুঝতে পারেনি বিজ্ঞান কোন দিকে যাচ্ছে। অর্থনীতি তো নয়, সব দোষ এখন আমাদের উপর চাপাচ্ছে। শ্রমিকরা কাজ করছে না। সুমিত্রা ধৈর্য হারায়, বলে, এসব বক্তৃতা ময়দানে ছাড়ো না বাবা। রাজনীতি করতে বলছো? ভিআরএস নিলাম এজন্য, অফিস পলিটিক্স আর ভালো লাগছিল না। এবার সুমিত্রা ঝেঁঝে বলে, আমি বাবু শুনিনি, কে কি বলল তার উপর অভিমান করে কেউ চাকরি ছেড়ে দেয়। বেশ নরম চোখে তাকায় সুমিত্রার দিকে। বড় সরল মুখ সুমিত্রার। বলে, জানো কাল কি স্বপ্ন দেখলাম? আমি কি করে জানবো? তুমি কি দেখলে? কি স্বপ্ন দেখেছ তা দেখতে পেলে তো ভালোই হতো। শোনো, এসব রাখো, যা দেখলাম তা বলি। সুমিত্রার এসব শোনার কোনো আগ্রহে নেই। সে বলে, কাউকে কিছু কি বলেছ? কি বলবো? অবাক হয়ে বলে, পার্ট টাইম চাকরির কথা। কেন, আমি তো চাকরি ছেড়ে দিলাম, চাকরি করব না বলে। সুমিত্রা তার আহাম্মক স্বামীর দিকে তাকিয়ে বলে, তবে কি ব্যবসা করবে? ব্যবসা না। তবে কি করবে? চুপ করে রইল কিছুক্ষণ। যতই হালকা হয়ে থাকতে চাইছে সুশান্ত, ততই ব্যাপারটা এক অস্বস্তির দিকে চলেছে। তবু ব্যাপারটার নিষ্পত্তির জন্য বলে, বই পড়ব, শুধু পড়ব। বাড়িতে একটা মেয়ে বড় হচ্ছে, তা খেয়াল আছে? থাকবে না কেন? বিয়ে তো, টাকা তো রয়েছে, ওর পড়া শেষ হোক। আবার ধৈর্য হারায়, খাটে বসে বলে, তোমার সঙ্গে কথাই কি পারবে? সবাই পারে সুমিত্রা। বড় ক্লান্তিতে চোখ বোঝে। চোখ বুঝলেই আজকাল চোখের সামনে বই ফুটে ওঠে। সে ঠিক করে উঠতে পারে না কোন বই পড়বে, কোন বই পড়া শুরু করলে শান্তি পাবে।
কত মায়া তার বইগুলোর ওপর। লেখকদের নাম মনে পড়ে, কত লেখকের আজ পর্যন্ত ছবি দেখেনি, নাম জেনেছে কেবলমাত্র। সুমিত্রা কি সত্যি বিশ্বাস করবে বাকি জীবন বই পড়ে কাটিয়ে দিতে চাই? সুশান্ত বোঝে সুমিত্রাও বড় একা। এই একাকিত্ব সেই বা কী করে দূর করবে? কি চাই ও? তার সামর্থ্য তো জানে সে। টাকা পয়সা কোনো কিছু গোপন নেই। চাকরি থেকে আর কি পেতে পারত সুশান্ত? এদেশটা ভারতবর্ষ, সে বাস করে পশ্চিমবঙ্গে। জৌলুসময় জীবন বা জেল্লাময় জীবন তার আর ইহজীবনে হবার নয়। এক ব্যর্থ জীবনই বয়ে যেতে হবে তাকে মৃত্যু পর্যন্ত। সুমিত্রা আর টুকাইয়ের জন্য বেঁচে থাকতে হবে, শুধু কি তাই? এক পরাধীন জীবন, নিজের জন্য যতটা না বাজে তার চেয়ে অনেক বেশি বাজে সুমিত্রার জন্য। সুমিত্রা তো তাকে নিয়েই স্বপ্ন দেখেছিল। কি করে জানবে তার কি স্বপ্ন ছিল? একদিন বলেছিল ওর ঘুড়ি ওড়ানো বড় শখ, ঘুড়ি বানাতে চেয়েছিল। বেশ কিছু চীন কাগজ কাঠি এনে দিয়েছিল সুশান্ত। আঠা বানিয়ে তিনজনে ছাদে গিয়ে ঘুড়ি বানাই। একটি ঘুড়িও আকাশে ওড়েনি। দেওয়াল জুড়ে সাজিয়ে রেখেছিল সুমিত্রা। 3. সুশান্ত ভিআরএস নেওয়াতে কেউই খুশি হয়নি, কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন করে তুলেছে সবাই। আর এ পরিবেশের জন্য কে বা কারা দায়ী এ নিয়ে অজস্র বিতর্ক হতে পারে, কিন্তু পরস্পরের ওপর দোষারোপ থেকে অব্যাহতি পাওয়া যাবে না। কারো সঙ্গে কথা বলার লোকও পায় না সুশান্ত। এই তো রোহিত বা স্বপনের সঙ্গে এই নিয়ে কথা বলতে গিয়েছে। আগে কত সহজভাবে ওরা ওদের মত ব্যক্ত করেছে, আজ কেমন গুটিয়ে কথা বলছে, যেন ওদের কথা কোথাও বলে দেবে সুশান্ত। আর সুশান্ত বলে দিলে ওরা অনেক জটিল অবস্থায় পড়বে। সুশান্ত যেন শত্রু শিবিরের লোক। এ কথা সত্য, বই পড়বে বাকি সময় এরকম ভাবনা নিয়েই সে ভিআরএস নিয়েছে, আর্থিক ক্ষতি স্বীকার করে। কিন্তু তার মানে এ নয় যে কোনো বন্ধুবান্ধবের সঙ্গে গল্পগুজব করবে না, নির্ভেজাল আড্ডা দেবে না, আর চায়ের দোকানে তার রাজনৈতিক চিন্তাভাবনার কথা বলবে না। সে তো রাজনীতি করে না, কোনো দলের সদস্য নয়। কোনো দল এলে গেলে তার অর্থনৈতিক বা সংস্কৃতিগত কোনো উত্থান পতন হবে বা সে কোনো কেউকেটা হবে এমন সম্ভাবনা নেই। সাদামাটা সাধারণ মানুষ সে। হ্যাঁ, মোটামুটি ভালো ছাত্র সে, তবে বড় চাকুরে সে নয়। চাকরি বা সামাজিক জীবনে কোনো সাফল্য নেই। সাফল্যহীন পুরুষ বা সমাজের অজ্ঞাত পুরুষ হিসেবে কাটিয়ে এসেছে। আফসোস, বেদনা থাকলেও কখনো বিক্ষোভ সঞ্চারিত হয়নি তার মনে। এই 54 বছরে এসে সে শূন্য চরাচরে এসে দাঁড়ায়। কে যেন ডাস্টার দিয়ে জীবনটা মুছে দিল। ছায়ানৃত্যের মতো বা সেলুটের মতো তার প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নানা ছেলে মেয়েদের সে দেখে। কতজন তার স্মৃতিতে আসেনি তার হিসাব করতে পারে না। যাদের কথা মনে আসছে তাদের কথা ভাবতে ভাবতে কেটে গেল সকাল, দুপুর, বিকেল এবং রাত। টুকাই এসে বলে, বাবা, এভাবে বসে বসে তুমি যেন পাগল হয়ে যাবে। আমরাও তো হতাশ হয়ে পড়ব। মায়ের দিকে একবার দেখেছো? টুকাইয়ের দিকে তাকায় সুশান্ত। একবার ভাবে এ মেয়ে তার সারা জীবন ধরে এক ব্যর্থ বাবাকে দেখতে দেখতে সেও উজ্জীবিত হতে পারেনি। শুধুমাত্র পড়াশোনায় ভালো ভালো রেজাল্ট করেছে মাত্র, বড় বেদনা নিয়ে বেঁচে আছে। প্রতিটি জায়গায় সে দেখেছে তার বাবার কোনো অস্তিত্ব নেই। টুকাই যখন তার বাবার কাছে এসেছে, অনুকম্পা নিয়ে এসেছে। গলাটা বেশ ভার হয়ে এলো। টুকাই বলে, তুমি বড় সেকেলে, সবসময় ভাবো ভবিষ্যতে কি হবে কি হবে। মৃদু হাসল সুশান্ত তার এই সরল মেয়েটিকে দেখে। পাশের চেয়ার দেখিয়ে বসতে বলে। টুকাই বসল বাবার পাশে। বেশ হালকাভাবে বলে, পড়াশুনো শেষ হলে কি করবি? কেন, সবাই যা করে। 2 মাস বাদে তার মেয়ে 21 বছরে পড়বে। বলে, তোর মা তো বিয়ে বিয়ে করে ব্যস্ত করে তোলে। ও মার কথা ছেড়ে দাও। ওর মুখের দিকে তাকিয়ে পুনরায় হাসে। তারপর চোখ সরিয়ে নিয়ে দূরের আকাশের দিকে। লোকে বলে সীমাহীন আকাশ। সত্যি কি তাই? ওই নীল রংটাই তো চোখ আটকে দেয়। ওই নীল রংটাই তো আকাশের সীমানা। ছোটবেলা থেকে মনে হতো এই নীল রংটা সে পেরিয়ে যাবে, ওই রঙের বাইরে সে যেতে পারেনি। বলে, তোর মা তো ঠিকই বলে বোধহয়। তবে আজকাল মনে আসে তোর মা বিয়ে করে কি পেল? এ প্রশ্নের কি উত্তর দেবে টুকাই? তবু বলে,
সে কথা মাকেই জিজ্ঞেস করো। কিন্তু তা না হয় করব, কিন্তু আমি তোর কাছে জানতে চাই তুই এ নিয়ে স্পষ্ট কিছু ভাবিস কিনা। আমি সাধারণ মেয়ে, সাধারণভাবেই বাঁচতে চাই। আমিও তো তাই চেয়েছিলাম, তার পারলাম কই। টুকাই কি বুঝলো কে জানে, কোনো উত্তর সে দিতে পারে না। সে শুধু বুঝতে পারে বাবা এক গভীর যন্ত্রণায় রয়েছে। এ যন্ত্রণা থেকে মুক্তি নেই। বাবার একটা নেশা দরকার। এ নেশা তাদের পরিবারের কতটা সর্বনাশ নিয়ে আসবে কে জানে। বাবাকে তারা হারিয়ে ফেলেছে এ ভেবে টুকাই ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদে। পিঠে হাত রাখে সুশান্ত, হাত বুলিয়ে বলে, ভয় কিসের, আমি তো আছি। তবু টুকাই কাঁদতে থাকে। গাঢ় রাতের আলো ক্রমশ ঢেকে দিচ্ছে দুজনকে। 4. যে কোনো রাষ্ট্রেরই নাগরিক হতে পারত সে। ভারতের নাগরিক হয়েছে বলে যে আলাদা গর্ববোধ করে তা নয়। ভারতের নাগরিক বলে যে বিশেষ কিছু সুযোগ সুবিধা পেয়েছে তাও নয়। তবে যেদিন থেকে সে পড়াশোনা শুরু করেছে সেদিন থেকে ভারতকে ভালোবাসে। মারডেকায় ভারত চ্যাম্পিয়ন হয়েছে ফুটবলে। বন্ধুদের সঙ্গে পাড়ার মিছিলে যোগ দিয়েছিল। ওঁত পেতে রাতে শুনেছিল ইংল্যান্ডকে টেস্টে ভারত হারাচ্ছে। বিশ্বকাপ জিতেছে ভারত কপিল দেবের নেতৃত্বে। পটকা ফাটিয়ে রাস্তায় বেরিয়ে উল্লাস করেছে। কাশ্মীর নিয়ে এত তাণ্ডব হচ্ছে এজন্য সে ব্যথিত। এ প্রদেশটি ভারত থেকে ছিনিয়ে কেউ নিক এ চায় না। এ দেশটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, এজন্য তার গর্ববোধ রয়েছে। হিন্দুদের কুসংস্কার নিয়ে কেউ বললে ভালোই লাগে, কিন্তু হিন্দুদের খাটো করে যখন অন্য ধর্মকে বড় করতে চাই, তারা সাম্রাজ্যবাদকে রাস্তা করে দেয়, তখনও তার মনে লাগে। নাস্তিক মানুষ সুশান্ত, আধুনিক মানুষ সুশান্ত, নিরপেক্ষ মানুষ সুশান্ত। সে কোনো রাজনীতি দলকে সমর্থন করে না, ভোট দেয় সে সম্পূর্ণ ইস্যুভিত্তিক। স্বাধীনতার পক্ষেই সে ভোটটি দেয়। রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাদের সে কখনো বিশ্বাস করে না। সে জানে এরা পরস্পরের বিরুদ্ধে ক্ষমতায় থাকার জন্য মিথ্যাচার করে। মিথ্যাচার করতে করতে মাঝে মাঝে নাগরিকদের দু একটি অধিকার আদায় করে দেয়। এই অধিকার পেতে পেতে এত দূরে তো এসেছে, তাই কোনো রাজনৈতিক দলই চূড়ান্ত নয়। এ চূড়ান্ত ভেবে নেওয়াটা বড় বিপদ। এ বিপদ ক্রমশ গ্রাস করে নিচ্ছে আমাদের। অধিকারও হারাচ্ছি আমরা। ভিআরএস নিয়েও শান্তিতে নেই সুশান্ত। যত সহজে বই পড়বে ভেবেছিল সেটা আর হয়ে উঠছে না। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করে, বই পড়া নিয়ে এত উদ্বেগ করে কি লাভ? একটা দীর্ঘ সময় তো সামনে রয়েছে, আর যদি মরে যাই মৃত্যু পর্যন্ত একটা আতঙ্ক থাকবে। এই আতঙ্ক ও ভীতি থেকে তার রেহাই নেই। মৃত্যুর পর এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। কিসেরই বা মুক্তি? আবার সত্যিই কি সে বই পড়ার জন্য অবসরের আগে অবসর নিয়েছে? ঢিমে তালেই তার পড়া চলছে। কি পড়ছে সে? উপন্যাস। তার প্রিয় বিষয়গুলো কবে শুরু করবে? আজই শুরু করবে। প্রাইজ থিওরি, স্ট্যাটিস্টিক্স, 35 বছর ধরে এসব সে চর্চাই করেনি। খাতা কলম নিয়ে পড়তে বসে সুশান্ত, ছাত্রের মতো। সুমিত্রা দেখে কাগজ কলম নিয়ে পড়ছে সুশান্ত, এসে বলে, তুমি কি তোমার যৌবনে ফিরে যেতে চাইছো? না, এসব ভুলে গিয়েছি, তাই একটু রপ্ত করে নিচ্ছি। আমি ভাবলাম তুমি ঠাকুর দেবতার বই পড়বে। ঠাকুর দেবতার বই কেন? বয়স হয়ে গেলে লোকে তাই তো করে জানি। হেসে ফেলে। সে যুগ আর নেই। বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ। কিন্তু মৃত্যু কি করে ঠেকাবে? কেমন করে? ওইসব পড়লে ঠেকাতে পারবো না, তবে অজানা কল্পনায় আনন্দ পেতে পারো। পুনরায় সুমিত্রার কথায় হাসল সুশান্ত। ওর চোখের দিকে তাকিয়ে অদ্ভুত মোহ তৈরি হলো। ও কি ওই চোখের জন্য অপেক্ষা করেছিল? ওই সুমিত্রাই বা এলো কেন? অন্য কেউ এলে তো পারত। শুধু যেন এক চান্স, প্রবাবিলিটি। কলমটা তুলে তাকালো তার ডগায়। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে ভাবে সে কিসের জন্য অপেক্ষা করছে। চোখ বুজে সুমিত্রাকে বলে, বলো তো আমি এখন কি করতে পারি? আমি আবার কি বলবো? তুমি একটা সাজেস্ট করো। আমার যে কত বেশি জানো। এখন আমার জানার মূল্য রাষ্ট্রের কাছে শূন্য। রাষ্ট্রের কাছে আমি ভস্য। আমার কাছে তো তুমি ভস্য নাও। তুমি আমার স্বামী, তুমি টুকাইয়ের বাবা। চোখ বুজে সুশান্ত বলে, যা সব টাকা পেয়েছি দুজনকে ভাগাভাগি করে দেব।
আমার উপর তোমাদের নির্ভরতা তৈরি হয়েছে, সেটা চলে যাবে। সুমিত্রা ভাবে এখন তার কিছু বলার নেই। এত ভারী ভারী নাটকীয় কথা তার কোনো দিনই ভালো লাগে না। সুশান্তকে বহু কারণেই অপছন্দ যেমন হয়, আবার কেমন মায়াও তো হয়। বাড়িতে ঠিক সময়ে না এলে নানা রকম দুর্ভাবনায় বুকটা কেমন ধুকধুক করে ওঠে। এ লোকটা তাকে বেশ কিছু অধিকারও তো দিয়েছে। হাতের দিকে তাকিয়ে অদ্ভুত আকর্ষণ বোধ করে। পরনের যে শাড়িটি, তাও তো একটা অর্থ আছে। আজ যা কিছু রান্না করেছে তাতেও এ লোকটির উপস্থিতি রয়েছে। 43 বছরে সেও শরীরী সান্নিধ্য পায়। এত কিছু ভাবতে ভাবতে সুশান্তর কাঁধে হাত রাখল। তার স্পর্শে একটু কেঁপে উঠল সুশান্ত। বুঝতে পারে এ হাত ভয়ের হাত। হাতটা ধরে সুশান্ত একটু জোরে। ভাবে এ বয়সে কি প্রাইজ থিওরি পড়ার বয়স? তার প্রিয় বিষয় ইকোনমিক্স উড়ে উড়ে কোন শূন্যতে মিলিয়ে যাচ্ছে। চোখ বুজে সে শুধু সুমিত্রার স্পর্শ পেতে চাইছে, শুধু সুমিত্রার স্পর্শ। তার প্রিয় বিষয় ইতিহাস, সোশ্যাল স্টাডি, দর্শন। সব বই উড়ে উড়ে কোথায় চলে যাচ্ছে? আলমারি কি শূন্য হয়ে যাচ্ছে? সে শুধু সুমিত্রার হাতটা ছুঁয়ে রয়েছে। সুমিত্রার উষ্ণতা শিরায় শিরায় বয়ে আসছে। সুমিত্রার স্পর্শ। আজকের পাঠ এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আজ যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।